আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি ক্লাস 12-এর ইংলিশ বইয়ের দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই কবিতার যে মূল এসেন্স কবি জন কিটস ঠিক কী তুলে ধরতে চেয়েছেন বা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন সেটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো যারা যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে যখন আমি তোমাদের এই সমস্ত কিছু বিষয়ে ভিডিও আপলোড করব তখন তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। এই কবিতাটি অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ যেটি লিখেছেন জন কিটস, যিনি জন্মগ্রহণ করেছেন 1795 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1821 সালে। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন এবং রোম্যান্টিক কবি ছিলেন। তো তিনি সেকেন্ড জেনারেশনের পোয়েটদের মধ্যে অন্যতম একজন কবি ছিলেন। তো এই সেকেন্ড জেনারেশনের পোয়েটদের মধ্যে যে অন্যতম কবি ছিলেন, তাহলে ফার্স্ট জেনারেশনের কবি কারা ছিলেন? তারা হলেন এস.টি. কোলেরিজ, ওয়ার্ডসওয়ার্থের মতো বিখ্যাত কবি। তো জন কিটস তিনি এই কবিতাটি লিখেছেন প্রকৃতির প্রেম বা প্রকৃতির প্রেম বিষয়ে তিনি অনেক উচ্ছ্বাসিত হয়ে এই কবিতাটি পাবলিশ করেছিলেন। এই কবিতাটি দ্য পোয়েট্রি অফ আর্থ এটি হলো একটি পেট্রার্কান সনেট। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে সনেট কি? তো সনেট হলো একটি 14 লাইনের কবিতা এবং যার মধ্যে অন্তর্নিহিত একটি মিল থাকবে এবং যেটি গঠনশৈলী হবে। তো এই সনেট দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট এবং আরেকটা হচ্ছে পেট্রার্কান সনেট। তো এই শেক্সপিয়ারিয়ান সনেটটা কি? শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে যে কবিতার শুরু থেকে শেষ অবধি একটা স্ট্রাগল বা শেষটা হবে একটা হ্যাপি এন্ডিংয়ের মতো। বা তোমরা যদি কোনো বই পড়তে শুরু করো তাহলে কোনো যোদ্ধা বা কোনো হিরো বলতে পারো তো, বা কোনো একজন বিখ্যাত ব্যক্তি তার যে লাইফের প্রথম ফেজ সেটি চলে খুব কষ্টের মধ্য দিয়ে এবং তারপরে শেষের দিকে আমরা দেখতে পাই বা পড়ে জানতে পারি যে তিনি এখন সুখী বা আগের থেকে অনেক বেটার লাইফ লিড করছেন। তো এই রকম যে একটা মূল বিষয়বস্তু নিয়ে যে কবিতা তৈরি হয় সেটি হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট এবং অন্যদিকে পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেট কি? পেট্রার্কান সনেট হচ্ছে যে ধরো কোনো বই তুমি শুরু করেছো পড়তে এবং সেই গল্পটার মধ্যে কোনো একজন ভদ্রমহিলা গাছের তলায় বসে খুব চিন্তায় মগ্ন আছেন এবং আরেকজন ভদ্রমহিলাকে তিনি বলছেন তার জীবনের যে তার অতীতের যে ঘটনা সেই সমস্ত কিছু, তিনি ভালো ছিলেন, তিনি সুখী ছিলেন, এখন তার জীবনটা ভালো যাচ্ছে না বা যেমনই হোক, মানে বর্তমান তার তখনকার পরিস্থিতিটা আগের তুলনায় অনেক খারাপ অবস্থায় এসেছে। অর্থাৎ তিনি অতীতকালটা এক্সপ্লেন করছেন শুরুতেই। এই রকম যে ঘটনা বা এইরকম যে মূল বিষয়বস্তু যে কবিতায় থাকে, যে সনেটটিতে থাকে, সেটি হচ্ছে পেট্রার্কান সনেট। এবং এই শেক্সপিয়ারিয়ান সনেটের আবার সনেট তো 14 লাইনের হয়ে থাকে, তো দুরকম সনেটই 14 লাইনের হয়ে থাকছে। তো এর মধ্যে শেক্সপিয়ারিয়ান সনেটটা হচ্ছে 14 লাইনের মধ্যে 1 কাপলেট থাকে শেষের 2 লাইন এবং বাকি 4 লাইনের করে 3টে কোয়াট্রেন থাকে, অর্থাৎ 3 কোয়াট্রেন অ্যান্ড 1 কাপলেট। সেটি হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। তো যাই হোক, আমি আসছি পেট্রার্কান সনেট নিয়ে, কারণ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি হচ্ছে পেট্রার্কান সনেটে লেখা। তো আমি সেটা নিয়ে আজ আলোচনা করছি। তো এই পেট্রার্কান সনেটটি হচ্ছে, এখানে দেখো 14টা লাইন আছে এবং 14টা লাইনের মধ্যে অক্টেভ এবং সেস্টেড পার্ট আছে। তো এই অক্টেভ এবং সেস্টেড পার্টের মধ্যে অক্টেভে আছে তোমার 8 লাইন এবং সেস্টেডে আছে 6 লাইন। এই 8 লাইনের মধ্যে আবার এই প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং তৃতীয়, চতুর্থ এই 4টির মধ্যে তুমি মিল পাবে এবং ঠিক এই সেম প্যাটার্নটাই ঠিক পরের 4 লাইনের ক্ষেত্রে হচ্ছে। আবার এই 8 লাইনের মধ্যে দেখো 2টি স্ট্যান্জাতে অক্টেভ ভাগ হয়েছে। এটার মধ্যে আবার ডেড, এই ডেডের সঙ্গে এটার মিল না হয় এটা এ রইল এবং এটা আলাদা বলে এটা বি, এ বি, এটার সাথে দেখো এটার মিল, তাহলে এ বি বি, এটার সাথে এটা মিল, তাহলে এ বি বি এ। ঠিক সেম প্যাটার্নটা এখানেও হচ্ছে এ বি বি এ, ডানের সাথে ফানের মিল এবং লিডের সাথে উইডের মিল, এ বি বি এ বি বি এ। এবং তারপরের যে সেস্টেড পার্ট সেখানে 3 এবং 3 করে মিল পাবে, নেভারের সাথে এভার এবং ফ্রস্টের সাথে লস্ট, শ্রিলসের সাথে হিলস, তাহলে সি ডি ই
এই নেভার, আবার এটা যদি সি হয় তাহলে এটা সি, এটা ডি হলে এটা ডি, এবং এটা ই, এটাও ই, তাহলে সি ডি ই, সি ডি ই। আশা করছি তোমরা এবার বুঝতে পেরেছো। তো চলো মূল পার্টে আসা যাক। তো দেখো, তোমরা যদি ঠিক অন্য কোনো ভাষার যে কোনো কবিতা বলো, যে কোনো কাব্যগ্রন্থ থেকে কোনো ঘটনা, নাটক, কবিতা, গান, যে কোনো কিছু অন্য ভাষা থেকে তোমরা যখন তোমার নিজের মাতৃভাষায়, অর্থাৎ যে ভাষায় তুমি বুঝতে কমফোর্ট, সেই ভাষায় ঠিক সেইভাবে অর্থ করতে গিয়ে অনেকেই হয়তো তোমরা যেটা বোঝানো হয়েছে সেই ভাষায়, সেই মূল এসেন্সটা কিন্তু, বা মূল অর্থ, যে মিনিংটা, সেটা কিন্তু গুলিয়ে ফেলো। তো আমি চেষ্টা করব তারই মধ্যে থেকে সহজভাবে বোঝানোর। তো তোমরা কবিতাটি বুঝতে থাকো। তো দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটির প্রথম লাইন হচ্ছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। বলছে পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না, বা প্রকৃতির গান কখনো মরে না। তো কবি বলতে চেয়েছেন যে প্রকৃতির যে গান বা কবিতা, সেটা নেভার এন্ডিং প্রসেস, এটা চলতেই থাকে ক্রমাগত। তো তারপরের লাইন হচ্ছে, when all the birds are faint with the hot sun, যখন পাখিগুলি সূর্যের প্রখর তাপে ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, বলছে সেই তারা আশ্রয় নিতে থাকে সেই ঠান্ডা গাছের মধ্যে, বা কোনো শীতল জায়গায় তারা আশ্রয় নিতে থাকে যেখানে গাছ থাকে, ঠান্ডা প্রদান করে, আরাম দেয়। এবং তার পরের লাইন হচ্ছে সেই লাইনটাই, আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মিড। এখানে নিউ মুন মিড কথার অর্থ হচ্ছে সদ্য কাটা ঘাস, এবং হেজ টু হেজ কথার অর্থ হচ্ছে, ফ্রম হেজ টু হেজ কথার অর্থ থেকে হচ্ছে এক ঝোপ থেকে আরেক ঝোপ, অর্থাৎ হেজ কথার অর্থ হলো ঝোপ। তো এখানে বলা হচ্ছে যে সদ্য কাটা ঘাস এক জায়গায় গাদা করে আছে, এবং সেই এক ঝোপ থেকে আরেক ঝোপে একটা শব্দ শোনা যাচ্ছে, দ্যাট ইজ দ্য গ্রাস হোপার, হি টেক্স দ্য লিড। সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের। সে যে এই পাখিগুলি যারা ক্লান্ত হয়ে গেছে, আরাম নিচ্ছে, এই যে তাদের যে গানটা বন্ধ হয়ে গেছে, সেটা চালানোর দায়িত্ব কিন্তু নিয়েছে ঘাস ফড়িং। কবি এটাই বোঝাতে চেয়েছেন যে কখনো গান শেষ হয় না, প্রকৃতির গান কখনো শেষ মরে না, তো এটা চলতেই থাকে। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তো এখানে কবি বোঝাতে চেয়েছেন যে এই গ্রীষ্মের আনন্দে এই ঘাস ফড়িংই কিন্তু মুখ্য ভূমিকাটি পালন করে, এবং সে তার আনন্দ কখনো শেষ হতে দিচ্ছে না, বা শেষ হয় না, চলতেই থাকে। তারপরে বলা হয়েছে, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। যখনই সে ক্লান্ত হয়ে পড়ে, সে আরামদায়ক একটি কিছু আগাছার নিচে বিশ্রাম নেয়। তো এখানে ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। এখানে বলা হয়েছে যে গ্রীষ্মের আনন্দে ঘাস ফড়িংই মুখ্য ভূমিকাটি এখন পালন করছে, তাপে অবিচলিত থেকেও তার দারুণ আনন্দ সে প্রকাশ করছে তার গানের মাধ্যমে। যখন সে ক্লান্ত হয়ে পড়ছে বা ক্লান্ত হয়ে পড়ে, তখন সে আরামদায়ক আগাছার নিচে কিন্তু বিশ্রাম নেয়। তো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। কবি আবার এখানে লিখছেন যে প্রকৃতির গান কখনো বন্ধ হয় না বা থেমে থাকে না, এটাই কবি বলতে চেয়েছেন তার কবিতাটির মাধ্যমে। অন এ লোন উইন্টার ইভিনিং, তো এখান থেকে শুরু হচ্ছে উইন্টার সিজন। অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স ফ্রম দ্য স্টোভ On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there thrills the cricket song, in warmth increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. এখান থেকে কিন্তু উইন্টার সিজন শুরু হচ্ছে। তো অন আ লোন উইন্টার ইভিনিং বলছে একটা নির্জন শীতের সন্ধ্যায়, লোন বলতে এখানে বোঝানো হয়েছে নিস্তব্ধতা বা একাকী। তো হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, যখন তুষারপাত নিস্তব্ধতা সৃষ্টি করছে, এখানে রট কথাটির অর্থ কোনো কিছু ক্রিয়েট করেছে বা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে পাস্ট টেন্সে। তো এটার কারণ হচ্ছে তুষারপাত। তো তুষারপাতের কারণে রট আ সাইলেন্স, নিস্তব্ধতা তৈরি হয়েছে, রট তৈরি হয়েছে, এটা বোঝানো হয়েছে। তো ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস বলছে দ্য ক্রিকেট সং, এখানে বলছে যে কোনো এক গরম করার যে চুল্লি বা স্টোভ, সেখান থেকে একটা পেছন দিয়ে ঝিঝি পোকার গান তীক্ষ্ণ স্বরে ভেসে আসছে।
অর্থাৎ ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, শ্রিলস কথার অর্থ তীক্ষ্ণ স্বর, এবং ফ্রম দ্য স্টোভ, এখানে স্টোভ এই কথার অর্থ বা স্টোভ বলতে যেটা বোঝানো হয় ফায়ার প্লেস, অর্থাৎ গরম করার যে চুল্লি। যেহেতু শীতকাল, তো গরম করার চুল্লির মাধ্যমে শীতটাকে কাটিয়ে তারা গরমটাকে গ্রহণ করছে আস্তে আস্তে, এবং তারা আরাম অনুভব করছে, এবং তার পেছন দিয়ে, তার পাশ দিয়ে ঝিঝি পোকার গান ভেসে আসছে। কোনো এক নির্জন শীতের সন্ধ্যায় তুষারপাত হচ্ছে এবং নিস্তব্ধতার সৃষ্টি হয়েছে, এবং সেই ফলে স্টোভের পাশ দিয়ে একটা তীক্ষ্ণ স্বরে ঝিঝি পোকার গান ভেসে আসছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, বলছে একটা শীতকাল যেহেতু, গরম যদি আমরা অনুভব করি তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য আরামদায়ক হবে। তো সেটাই বলেছে যে আরাম বাড়ছে, তখন সেই মুহূর্তে যদি ঝিঝি পোকার গান ভেসে ওঠে, সেই আরামটাকে গ্রহণ করতে করতে কিছুক্ষণ পর নিশ্চয়ই আমাদের ঘুম পাবে, বা আমরা আরাম অনুভব করে ঘুমিয়ে পড়ব আস্তে আস্তে। তো তারপরের ওটার জন্যই বলা হয়েছে, তারপরে ওটাই বলা হয়েছে অ্যান্ড সিমস টু ওয়ান, এবং তার মনে হচ্ছে যে ঘুমে সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছে, হাফ লস্ট, অর্ধেক হয়েছে আর অর্ধেক কিন্তু বাকি, অর্থাৎ তার সেন্সটা আছে, সেন্সটা হারিয়ে যায়নি। দ্য গ্রাস হোপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, তার মনে হচ্ছে যে ঘাসে ঢাকা সেই পাহাড় দিয়ে, দূরের কোনো পাহাড় দিয়ে ঝিঝি পোকার সেই গানটি যেন ঘাসফড়িংয়ের সুর বা ঘাসফড়িংয়ের গান বলে মনে হচ্ছে। এখানে তোমাদের অনেক স্টুডেন্টদের এই দুটি লাইন বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তো আমি এই জন্যই দুটি লাইন ভালোভাবে আলোচনা করে দিলাম। এখানটা আবার একবার বলে দিচ্ছি যে এখানে নির্জন সন্ধ্যায় তুষারপাতের কারণে নিস্তব্ধতা সৃষ্টি হয়েছে, এবং তার ফলে যে সেখানে গরম করার যে চুল্লি, সেটা তারা গরম অনুভব করছে, এবং তার পেছন দিয়ে ঝিঝি পোকার গান ভেসে আসছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, তারা উষ্ণতা পেতে পেতে যে বাড়ছে, সেটার উষ্ণতা পাওয়ার ফলে যেহেতু শীতকাল, তার আরাম অনুভব করছে, এবং অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, কোনো একজনের কাছে মনে হচ্ছে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে অর্ধেক, অর্থাৎ অর্ধচেতন অবস্থায় তারা আছে, তার সেন্সটা আছে। তো তারপরে লাইন হচ্ছে দ্য গ্রাস হোপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, সেই যে ক্রিকেট সং, ঝিঝি পোকার গানটি ঘাসে ঢাকা পাহাড়ের দূরের কোনো পাহাড় থেকে ঘাসফড়িংয়ের গান বলে মনে হচ্ছে। তো তো এখানে দেখো প্রথমে পাখিদের গান, এবং তারপরে গ্রাস হোপার, এবং তারপরে ক্রিকেটস, এবং তারপরে আবার গ্রাস হোপার। তাহলে কবি বোঝাতে চেয়েছেন যে এই যে প্রকৃতির যে কন্টিনিউয়েশন, এটাই কিন্তু চলতে থাকে, কখনো থেমে থাকে না। তো এটাই হচ্ছে মূল বক্তব্য। তো জন কিটস তার কবিতায় ঠিক এই বিষয়টাই তুলে ধরতে চেয়েছেন যে দ্য আর্থ ইজ নেভার সাইলেন্ট, দ্য সং অফ দ্য আর্থ কন্টিনিউয়েশন ফর এভার। তো আজ কবিতাটি কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। আজ এই অবধি, আসছি আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তোমাদের কি প্রয়োজন ঠিক এই মুহূর্তে, তোমাদের কোন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও এটা দেখার পর, এবং আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো বলে মনে করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও, এবং তোমার বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন বাই।